নমস্কার, আমি জয়দীপ গোস্বামী। আপনারা দেখছেন ডিডি নিউজ ত্রিপুরা বাংলা সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো শিরোনামে। মহাকাশ গবেষণায় ভারতকে বিশ্ব সেরা করার আহ্বান প্রধানমন্ত্রী। বর্ধিত বিদ্যুৎ মাশুলে 100% ভর্তুকির ঘোষণা বিদ্যুৎ মন্ত্রী। প্রতিটি বিদ্যালয়ের নজরদারি বাড়ানো ও সমস্যা নিয়ে তদারকির নির্দেশ মুখ্যমন্ত্রী। 27 আগস্ট শুরু হচ্ছে ত্রয়োদশ রাজ্য বিধানসভার 10ম অধিবেশন। শ্রমিকদের কাজের সুযোগ সহজ ও স্বচ্ছ করতে রাজ্যে চালু ডিজিটাল লেবার জব অ্যাপ। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাশ গবেষণায় ভারতকে বিশ্ব সেরা করার আহ্বান জানিয়েছেন। আজ নয়াদিল্লির সেবা তীর্থে ভারতের 20টি শীর্ষস্থানীয় স্পেস স্টার্টআপের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই অভিমত ব্যক্ত করেন। বৈঠকে তিনি কৃষি ও পরিবেশের মতো বিভিন্ন ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উপর জোর দেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতকে মহাকাশ খাতে বিশ্বের প্রতিভা সংস্থা এবং বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় কেন্দ্র বা ম্যাগনেট হয়ে উঠতে হবে। তিনি বলেন, মহাকাশ প্রযুক্তির ব্যবহার শুধু রকেটে বা উপগ্রহে আবদ্ধ রাখলে হবে না। কৃষি থেকে শুরু করে পরিবেশ রক্ষার মতো ক্ষেত্রেও এর প্রয়োগ আরও বৃদ্ধি করতে হবে। টেরিফ অর্ডারে বর্ধিত বিদ্যুৎ মাশুলে 100% ভর্তুকির মাধ্যমে বহন করবে রাজ্য সরকার। অর্থাৎ গ্রাহকদের যে অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে তা রাজ্য সরকার বহন করবে। সেই সঙ্গে ইতিমধ্যেই যারা এই অতিরিক্ত বিদ্যুৎ বিল মিটিয়ে দিয়েছেন তাদের সেই অতিরিক্ত টাকাও আগামী 3 মাসে ধাপে ধাপে বিলের সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানালেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তিনি জানান, এই ক্ষেত্রে ডিফেন্স, রেলওয়ে, অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শন ইত্যাদি ক্ষেত্রে শুধুমাত্র 15% ভর্তুকি দেবে রাজ্য সরকার। 100% ভর্তুকি দেওয়ার ফলে রাজ্য সরকারের তহবিল থেকে 77 কোটি 57 লক্ষ টাকা ভর্তুকি ছাড়াও আরও অতিরিক্ত 117 কোটি 13 লক্ষ টাকা ব্যয় হবে। অর্থাৎ এই বছর সর্বমোট ভর্তুকি খাতে রাজ্য সরকারের ব্যয় হবে 194 কোটি 70 লক্ষ টাকা। যদিও মন্ত্রী জানিয়েছেন, 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত রাজ্য সরকার কোনো ধরনের ট্যারিফ বৃদ্ধি করেনি। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন নিগমের ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বসু এবং ডাইরেক্টর টেকনিক্যাল ডক্টর সুবীর সেন। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার নিজে স্পষ্ট বলেছেন, আমি আমার রাজ্যের মানুষকে কষ্ট পেতে দেব না। গতকাল রাজ্য মন্ত্রিসভায়, এটা আমি ইচ্ছা করলেও পারি না, রাজ্য মন্ত্রিসভায় অতিরিক্ত বর্ধিত মাশুলের 100% সাবসিডি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই জন্য সরকারের তহবিল থেকে 77 কোটি 57 লক্ষ টাকা ভর্তুকি ছাড়াও এই আরও অতিরিক্ত 117 কোটি 13 লক্ষ টাকা ব্যয় হবে। এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এই প্রথম 100% ভর্তুকি কোনো ভারতবর্ষের কোনো সরকার দিয়েছে বলে আমার অন্তত জানা নাই। এবং 77.57 প্লাস 117.13 অর্থাৎ টোটাল ভর্তুকি রাজ্যে এই বছর যাচ্ছে 194 কোটি 70 লক্ষ। সাবসিডি একটা জায়গা আছে, সেপ্টেম্বরে বিলে দেখবেন 3 জায়গায় সাবসিডি থাকবে। এক, নর্মাল সাবসিডি যেটা দীর্ঘদিন তো চলে আসছে। দ্বিতীয় টাকা থাকবে এডিশনাল সাবসিডি। এবার হলো আরেকটা সাবসিডি থাকবে, এরিয়া সাবসিডি। রাজ্যের যে কোনো একটি স্কুলকে মডেল স্কুল হিসেবে গড়ে তুলতে শিক্ষা দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আর এই স্কুলকে অনুসরণ করে রাজ্যের অন্যান্য স্কুলগুলোকে মডেল হিসেবে তৈরি করতে বলেছেন তিনি। আজ রাজধানীর এডিনগরে PM শ্রী ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নতুন পাকা ভবনের ভূমি পূজন সহ আগরতলার আরও 4টি বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের সূচনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। 5টি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ সহ পরিকাঠামো উন্নয়নে 29 কোটি 12 লক্ষ টাকা ব্যয় হবে। মুখ্যমন্ত্রী রাজ্যের 240টি বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন
ও আগরতলা পুর নিগম এলাকার নকশা পাইলট প্রজেক্ট ও ভার্চুয়ালি উদ্বোধন করেন। রাজ্যে প্রতিটি বিদ্যালয়ে নজরদারি বাড়ানো সমস্যা নিয়ে তদারকিরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ করতে আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার, স্থানীয় বিধায়ক মীনারানী সরকার, কর্পোরেটর অলোক দাস সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि যে একটা মডেল স্কুল আপনি তৈরি করুন, মডেল স্কুল তৈরি করে এখানে যা যা দরকার এবং এটাকে সামনে রেখে একই ধাঁচে আমরা আস্তে আস্তে করে সব কটা স্কুল আমরা করব। 19-20 হতে পারে, কিন্তু একটা মডেল স্কুল আপনি বানান। গভর্নমেন্ট এত পয়সা খরচ করে যদি মডেল না বানাতে পারে, মডেল হসপিটাল এখন আমরা বানাচ্ছি। একটা মায়ের, একজন বাবার একটা সন্তান যখন স্কুলে পাঠায়, স্কুলে গিয়ে যদি তার নিরাপত্তা না থাকে, ইনসিডেন্ট হতে পারে যে কোনো জায়গায়। তো এর জন্য নজর রাখা খুব প্রয়োজন, যে মিড ডে মিল প্রপারলি দেওয়া হচ্ছে কিনা, ঠিক সময় মতো দেওয়া হচ্ছে কিনা, বেঞ্চ অনেক জায়গায় ভাঙা বেঞ্চ, ফার্নিচার ঠিক আছে কিনা, ইভেন প্রিন্সিপালের রুমটাও প্রপার আছে কিনা, টিচাররা যারা আছেন সেখানে তারা ঠিক মতো, অ্যাটেন্ডেন্স টিচারদের আছে কিনা, সব রিপোর্ট আমাকে দিতে হবে এবং সময় মতো আসছে কিনা এগুলো দিতে হবে। কারণ যারা আমাদের ভবিষ্যৎ, তাদেরকে সুরক্ষিত রাখাটা এবং আমাদের, তারা এটা ইনভেস্টমেন্ট। রাজ্য পুলিশের মহানির্দেশক জিএস রাও আজ গোমতী জেলার আরকেপুর থানা, উদয়পুর মহিলা থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন কার্যক্রম, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখেন। পাশাপাশি থানার আধিকারিক ও পুলিশ কর্মীদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। ডিজিপির সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার অনির্বাণ দাস, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর, মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় সহ অন্য আধিকারিকরা। মহানির্দেশক জানান, পুলিশ প্রশাসনের কাজকর্ম, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। केसेस, पेंडिंग क्राइम सिचुएशन, ये सारे रिव्यू करेंगे और इम्प्रूवमेंट के लिए जो भी स्टेप्स लेना है हम लेंगे। ट्रैफिक जो है ये बहुत ही कॉम्प्लेक्स इशू है, ये सिर्फ पुलिस का एक एजेंसी का इशू नहीं है, इसमें म्यूनिसिपैलिटी इन्वॉल्व है, रोड इंजीनियरिंग इन्वॉल्व है, ट्रांसपोर्ट डिपार्टमेंट इन्वॉल्व है। हम सबको साथ में लेके इसको कैसे इम्प्रूव किया जाए ये जरूर आलोचना करेंगे। अभी उदयपुर भी काफ़ी बड़ा शहर बन गया, इसको ट्रैफिक सिस्टम होना चाहिए और आगे लेके जाने के लिए क्या करना है ये हम जरूर देखेंगे। দক্ষিণ ত্রিপুরা জেলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আজ অনুষ্ঠিত হয় দিশার গুরুত্বপূর্ণ বৈঠক। বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে 2026-27 অর্থ বছরের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প, উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো সমস্যা বা প্রতিবন্ধকতা রয়েছে কিনা তা নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন সাংসদ তথা দিশা কমিটির চেয়ারপারসন কৃতি দেবী দেববর্মন। তিনি বলেন, বিভিন্ন সরকারি প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে সে ব্যাপারে আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ নিয়ে গুরুত্বারোপ করা হয়েছে। क्योंकि आई फील हम लोग सब टैक्स पे करते हैं, हमारा काम होना चाहिए, पब्लिक को इनकन्वीनियंस नहीं होना चाहिए। हम लोग यहाँ पब्लिक के लिए बैठे हैं, सरकार, सेंट्रल सरकार पैसा भेजती है, अब उस पैसा को हम लोग को सही समय में अगर इस्तेमाल नहीं करे तो फिर दिक्कतें आती है। तो आई एम जस्ट हियर टू से दैट आई एम हियर टू सी दैट द प्रोसेस इज फास्टर, कि काम जल्दी हो। ত্রয়োদশ রাজ্য বিধানসভার 10ম অধিবেশনে আগামী 27, 28, 31 আগস্ট অনুষ্ঠিত হবে। আজ বিধানসভার কনফারেন্স হলে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে অধিবেশনের বিষয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরে বিধানসভার অধ্যক্ষ আসন্ন অধিবেশন সম্পর্কে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন। দিনের 27 তারিখ, 28 এবং 31 তারিখ, অর্থাৎ
বৃহস্পতিবার দিন শুরু হবে, শুক্রবার দিন চলবে এবং সোমবারে শেষ হবে। এটা বিশেষ করে অনেক সময় দেখা গেছে, কারণ প্রত্যেকটা সপ্তাহের বারে কতটা ডিপার্টমেন্ট পড়ে, এটা তার জন্য গুরুত্ব হিসাবে সবসময় আগে দেখা যেত যে শুক্রবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এরকম শেষ হইত, বৃহস্পতিবার এটা পড়তো না, ওইখানে গুরুত্বপূর্ণ। তাই এইবারের সেশনটা আমরা বৃহস্পতিবারটাকে যাতে বাদ না যায় আমরা করেছি। তো এটার জন্য আবার বলা হয়েছে আগামীবারও আমরা যাতে প্রত্যেক সপ্তাহে যে আছে 5টা দিন নেক্সট এর মধ্যে এটা যাতে পরে, এইভাবে আমরা আবার করবো। নীতি আয়োগের সদস্য ডক্টর জোরাম আনিয়া আজ ঊনকোটি জেলা সফর করেন। তিনি প্রত্ন পর্যটন ক্ষেত্র ঊনকোটির স্থাপত্য শিল্প ভাস্কর্য ঘুরে দেখেন। এখানকার প্রত্ন ইতিহাস ও কিংবদন্তি লোকগাথা সম্পর্কে অবহিত হন। জেলা প্রশাসন ও ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে ঊনকোটির উন্নয়নে গৃহীত পদক্ষেপ ও রূপায়ণ সম্পর্কে তাকে অবহিত করা হয়। তিনি জানান, নৈসর্গিক আধ্যাত্মিকতা ও অ্যাডভেঞ্চারের সবই রয়েছে এই লীলা নিকেতন শৈব তীর্থ ঊনকোটিতে। আগামী দিনে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উদ্যোগে ঊনকোটি যাতে বিশ্ব প্রসিদ্ধি লাভ করে সেই মতো পদক্ষেপ নেওয়া হবে। मैं यहाँ आई हूँ, मैं इसको सुनती थी, आज प्रत्यक्ष उसको देखकर मुख्य रूप से जितने जो यहाँ कलाकृतियाँ हैं उनको अच्छी तरह से मैं देखने आई हूँ और देखकर जा रही हूँ। आने वाले समय में भारत सरकार और यहाँ के जो स्टेट गवर्नमेंट मिलकर इस स्थल को किस तरह से हम विश्व भर में प्रसिद्ध कर सकते हैं, दुनिया को दिखा सकते हैं हमारे धरोहर को, इस पर हम काम करेंगे। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়িতে এসএসবির ফ্রন্টিয়ার সদর দপ্তরে প্রায় 189 কোটি টাকার বিভিন্ন ক্যাম্প ও প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করেন। শিলিগুড়ির কাওড়াখালী মাঠে তিনি ভারতীয় ন্যায় সংহিতা সম্পর্কিত প্রদর্শনীর সূচনা করেন এবং উত্তরবঙ্গে সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের অভ্যন্তরীণ বৈঠকে মিলিত হন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নতুন অপরাধ আইনের মাধ্যমে রাজ্যে ভয়ের পরিবর্তে বিশ্বাসের পরিবেশ তৈরি করা হয়েছে। এর আগে প্রশাসনিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ির সীমান্ত করিডোর বা চিকেন স্নেক এর নিরাপত্তা, পূর্ব সীমান্ত ও উত্তরবঙ্গ অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিয়ে পর্যালোচনা করেন। सीमांत मुख्यालय सिलीगुड़ी के प्रशासनिक भवन 80 एकड़ में स्थापित किया जाएगा। 19वीं वाहिनी ठाकुरगंज का भी शिलान्यास हुआ। 12वीं वाहिनी किशनगंज का भी शिलान्यास हुआ और परागमन शिविर न्यू जलपाईगुड़ी का भी आज शिलान्यास करने का काम हुआ है। कुल मिलाकर 189 करोड़ के नए प्रोजेक्ट एसएसबी के जवानों की प्रशासनिक और निवासी सुविधाओं के लिए आज यहां पर शुरू। एसएसबी का एक गौरवमयी इतिहास है। 65 से लेकर मणिपुर, जम्मू कश्मीर और त्रिपुरा, 75 में मेघालय, 76 में सिक्किम, 85 में राजस्थान और गुजरात और 89 में नागालैंड, मिजोरम और दक्षिण बंगाल तक विस्तरण एसएसबी का हुआ। हर जगह एसएसबी के जवानों ने बहुत अच्छा काम किया और सीमा की सुरक्षा के लिए दिन रात लगा दी। শ্রম ভবনে আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানে ডিজিটাল লেবার চক অ্যাপের সূচনা করলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। ছিলেন শ্রম সচিব তাপস রায় সহ অন্য আধিকারিকরা। শ্রমমন্ত্রী বলেন, এই অ্যাপ নির্মাণ শ্রমিকদের কাজ খোঁজার পদ্ধতিকে সহজ করে তুলবে। এটি কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী ছাড়াই দৈনিক মজুরি নির্মাণ শ্রমিক ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সরাসরি ঠিকাদার, বিল্ডার এবং গৃহ নির্মাণকারীদের সঙ্গে যুক্ত করে। রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পেইন্টার, কাঠমিস্ত্রি, ওয়েল্ডার এবং সাইট হেল্পার সহ বিভিন্ন সহায়ক কাজের ক্ষেত্রে সুবিধা উপলব্ধ হবে। এই অ্যাপের প্রধান বৈশিষ্ট্য হল 0% এজেন্টের কমিশনে 100% বিনামূল্যে নিবন্ধন এবং আবেদন। শ্রমিকরা তাদের নিজস্ব পছন্দের কাজের স্থান এবং প্রত্যাশিত দৈনিক মজুরি নির্ধারণ করতে পারবেন।
শ্রমিক যারা আছেন তাদেরকে সুবিধা পৌঁছানো, অর্থাৎ তারা যে কাজ করেন, যারা আমাদের লেবার সংগ্রহ করেন, যারা তাদেরকে কাজে নিয়ে যান, তারা যেন মোবাইলের মাধ্যমে তাদেরকে খুঁজে নিতে পারেন, এবং যারা কাজ করেন তারাও যেন তাদের প্রোফাইলটা, তারা কি ধরনের কাজ করেন, তাদের যে এক্সপার্ট কোন কাজে, সেগুলো তাদের প্রোফাইল তৈরি করতে পারবে এই অ্যাপসের মাধ্যমে। তো একটা সহজ সরল ব্যবস্থা তাদের জন্য দেওয়ার জন্য এই অ্যাপ তৈরি করা, এটার আজকে লঞ্চ হলো। আরেকটা হলো লেবার চক, ফিজিক্যালি যেটা নির্দিষ্ট একটা স্থানকে আইডেন্টিফাই করে সেখানে বসার শেড তৈরি করা, সেখানে শৌচালয় এবং তাদের টয়লেট, বাথরুম এগুলো তৈরি করে দেওয়া, যেখানে তারা একটা ভালো পরিবেশে বসতে পারে। মুম্বাইয়ের 222 বছরের প্রাচীন এশিয়াটিক সোসাইটি পরিদর্শন করলেন মহারাষ্ট্রের রাজ্যপাল জিষ্ণু দেববর্মা। সোসাইটির পৃষ্ঠপোষক হিসেবে পরিদর্শনে গিয়ে তিনি বিভিন্ন দুর্লভ শিল্পকর্ম, বই ও পাণ্ডুলিপি দেখেন। সেখানে ত্রিপুরার প্রাচীন লিখিত ইতিহাস রাজ রত্নাকরম এর একটি মুদ্রিত কপিও খুঁজে পান রাজ্যপাল। সামাজিক মাধ্যমে রাজ্যপাল জানান, উন্নয়নের সঙ্গে ঐতিহ্য ও বিরাসতের সংরক্ষণও সমান গুরুত্বপূর্ণ। তার মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকাশ ও বিরাসতের ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে এশিয়াটিক সোসাইটি গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে। তিনি উল্লেখ করেন, পঞ্চদশ শতকে রাজা ধর্মমাণিক্যের পৃষ্ঠপোষকতায় শুক্রেশ্বর ও বাণেশ্বর রাজ রত্নাকরম রচনা করেন। পরবর্তীতে এর বিস্তৃত রূপ রাজমালা নামে পরিচিত হয়। ত্রিপুরার ইতিহাস সংরক্ষণ ও গবেষণায় এই ঐতিহাসিক গ্রন্থের গুরুত্বের কথাও তুলে ধরেন রাজ্যপাল। বর্ধিত বিদ্যুৎ মাশুল 100% ভর্তুকি হিসেবে বহন করায় রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছে রাজ্য বিজেপি। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস জানান, এই সরকার জনগণের সরকার। 100% ভর্তুকি দিয়ে তা প্রমাণ করল, যা রাজ্যের অন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। তিনি বলেন, বামফ্রন্টের শাসনকালেও রাজ্যে বিদ্যুৎ মাশুল বাড়ানো হয়েছিল, তারপরে এখন তারাই আবার রাজ্য সরকারের এই বিদ্যুৎ মাশুল নিয়ে নানাভাবে অপপ্রচার করে জনমনে বিভ্রান্ত তৈরি করছে। বিদ্যুৎ মাশুলের সিদ্ধান্ত নিগম কিংবা রাজ্য সরকার নেয় না, সিদ্ধান্ত নেয় ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন। তারপরেও রাজ্য সরকার ভর্তুকির মাধ্যমে এই সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিদ্যুৎ মন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান তিনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য সহ সভাপতি তাপস ভট্টাচার্য, যুব মোর্চার সহ সভাপতি ভিকি প্রসাদ সহ অন্য নেতৃবৃন্দ। ধন্যবাদ জানাচ্ছি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং আমাদের বিদ্যুৎ মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়কে। আপনারা 1993 সাল থেকে 2018 সালের আগ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ বিলের ইতিহাস আপনারা, আমি বলবো যে আপনারা একটা দেখুন, ঘেঁটে দেখুন, আর সেগুলা প্রচারণা প্রয়োজন রয়েছে যে সেই দিন কতবার, কিভাবে এবং কি পরিমাণে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হয়েছিল। তো সেই দিন কেন তৎকালীন সরকার তথা বামফ্রন্ট সিপিআইএম দল এই ধরনের মায়া কান্না, মরা কান্না কেন কাঁদেনি? আর আজকে যে সাময়িক এটা হয়েছে, রেগুলেটরি কমিশন সেটা বাড়িয়েছে, তড়িঘড়ি সরকার তার সিদ্ধান্ত নিয়ে অলরেডি 77 কোটি টাকা আগে থেকে ভর্তুকি দিয়ে আসছে। নতুন করে এই যেটা সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে যে 3 মাসের মধ্যে তার সেটাকে সেরে নিতে হবে, এটা সেই অর্ডারকে মান্যতা দিয়ে রাজ্য সরকার 117 কোটি টাকা আবারও ভর্তুকি দিচ্ছে। তাই আজকে আমরা আপনাদের মাধ্যমে এ রাজ্যের প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাইছি। বিভিন্ন শিশু সুরক্ষা কেন্দ্র, হোম থেকে মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ পড়ুয়াদের আজ সংবর্ধিত করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে 22 জন কৃতী ছাত্রছাত্রীকে সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যরা। উদ্দেশ্য আমাদের একটাই, যাতে আমাদের কোনো বোন বা কোনো মেয়ে সেখানে পড়াশোনা থেকে বেরিয়ে না যায়, তাদের যাতে পড়াশোনা তারা চালিয়ে যেতে পারে, সেটার আমাদের মূল লক্ষ্য।
জাতীয় প্রাণী সম্পদ মিশন প্রকল্পের একগুচ্ছ সুযোগ সুবিধা নিয়ে খোয়াই পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে আজ অনুষ্ঠিত হয় এক কর্মশালা। খোয়াই জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, খোয়াই ব্লকের এসসি সাব কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস, পদ্মবিল ব্লকের বিএসসি চেয়ারম্যান প্রশান্ত দেববর্মা, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উপ অধিকর্তা সজল চন্দ্র দাস সহ বিশিষ্টজনেরা। অপর্ণা সিংহ রায় বলেন, প্রাণী সম্পদ মিশন প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের পাশাপাশি প্রাণী পালকদের জন্য পশু বীমা প্রকল্প চালু করে ক্ষতিপূরণ সংক্রান্ত সুবিধা দেওয়া হচ্ছে। উপ অধিকর্তা সজল চন্দ্র দাস জানান, এই প্রকল্পের মাধ্যমে গবাদি পশু প্রতিপালন, মাংস, ডিম, ছাগলের দুধ, পশম এবং পশু খাদ্যের উৎপাদন বৃদ্ধি করাই দপ্তরের প্রধান লক্ষ্য। সরকার যেভাবে বলেছে সেভাবে উনি কাজ করেছিলেন। ওই গবাদি পশুর ইন্স্যুরেন্স করেছিলেন। ওই ইন্স্যুরেন্স করার ফলে তিনি গবাদি পশু মারা গেছে, নিশ্চয়ই দুঃখ পেয়েছেন, কিন্তু পাশাপাশি সরকারকে তিনি বাহবা জানিয়েছেন। এই সরকার বলেছিলেন, আজকে সরকারটা যে গরু পালে ইন্স্যুরেন্স করুন, উনি করেছেন। গরু মারা যাওয়ার পরে উনি 50,000 টাকায় উনি পেয়ে গেছেন। মহিলাদের স্বনির্ভর ও আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে রাজ্য জুড়ে চলছে নানা উদ্যোগ। সেই লক্ষ্যেই উত্তর জেলার যুবরাজনগর আরডি ব্লকে TRLM এর উদ্যোগে শুরু হয়েছে 30 দিনব্যাপী বাঁশ শিল্পের প্রশিক্ষণ কর্মশালা। বাঁশ দিয়ে নানা সামগ্রী গহনা তৈরির প্রশিক্ষণ নিচ্ছেন এলাকার মহিলারা। দক্ষতাকে কাজে লাগিয়ে আগামী দিনে স্বনির্ভর হওয়ার স্বপ্ন তাদের। এই নিয়ে দেখুন একটি বিশেষ প্রতিবেদন। মহিলাদের স্বনির্ভর ও আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে উত্তর জেলার যুবরাজনগর আরডি ব্লকে শুরু হয়েছে এক প্রশিক্ষণ কর্মশালা। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন বা TRLM এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় মহিলাদের বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের সামগ্রী ও গহনা তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের অধিকাংশই গৃহবধূ। এর আগে তারা কোনো ধরনের হাতের কাজের প্রশিক্ষণ নেননি। এবার হাতে কলমে বাঁশ বেতের কাজ শেখার সুযোগ পেয়ে উপকৃত হচ্ছেন তারা। প্রশিক্ষণে চায়ের কাপ, জলের বোতল, টেবিল লাইট থেকে শুরু করে বাঁশের গহনা সহ বিভিন্ন সামগ্রী তৈরির কৌশল তারা রপ্ত করছেন বলেই জানান। TRLM এর আন্ডারে একটা কাজ আছে, যেটা বাঁশ বেতের কাজ হইতাছে। এই বাঁশ বেতের কাজটাই আমরা একটা সবাই গ্রামের সদস্যরা সবাই মিলিয়া, SHG সদস্যরা মিলিয়া আমরা একটা LFC গঠন করছি, যেটা বাঁশ বেতের কাজ শেখানো হয়। যেটার মধ্যে আমরা বাঁশের বোতল, বাঁশের কফির কাপ, বাঁশের ওই যে ফুলের বেজ, তারপরে জুয়েলারি, মেয়েরার চুড়ি, জুয়েলারি, কানের দুল, এইগুলা শিখতেছি। যেটা শিখে আমরা একটু সব গ্রামের মহিলারা একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছি। আমি আগে হাতের কাজ জানতাম না, বাঁশ বেতের কাজ বিশেষত। এখন যুবরাজনগর আরডি ব্লকে TRLM এর পক্ষ থেকে আমাদের একটি বিশেষ সুযোগ প্রদান করা হয়েছে, যেখানে আমাদের বাঁশ বেতের কাজ শেখানো হচ্ছে। আমি এই কাজ শিখে অনেক উপকৃত হয়েছি এবং আমাদের SHGর যে মহিলারা আছেন তারাও এই কাজ শিখছেন এবং ভবিষ্যতে এই কাজকে কাজে লাগিয়ে আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি। 30 দিন ব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এই মহিলারা ভবিষ্যতে নিজেদের আয়ের পথ তৈরি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন যুবরাজনগর আরডি ব্লকের ভিডিও প্রসেনজিৎ মালাকার। তিনি জানান, মহিলাদের স্বাবলম্বী করে তুলতেই বাঁশ শিল্প ও বিভিন্ন ধরনের গহনা তৈরির উপর এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আমাদের এখানে বর্তমানে সাউথ গঙ্গানগরে 30 দিন যাবৎ প্রশিক্ষণ চলছে আমাদের বেম্বু রিলেটেড, এবং সেখানে অর্নামেন্ট এবং বেম্বু তৈরি কাপ, বোতল। আমাদের একটাই উদ্দেশ্য, যাতে আমাদের SHGরা স্বাবলম্বী হন এবং নিজেরা এগুলো বানিয়ে সকলকে প্রদান করতে পারেন এবং ওনারাও রোজগার করতে পারেন। তাছাড়া আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে প্লাস্টিক ফ্রি পরিবেশ যাতে গড়ে তুলতে পারি, এটাও আমাদের একটা লক্ষ্য নয়। বাঁশ শিল্পের মতো ঐতিহ্যবাহী কাজকে প্রশিক্ষণের মাধ্যমে আয়ের সুযোগে পরিণত করে স্বনির্ভরতার পথে এগিয়ে দেওয়ার এই উদ্যোগ যুবরাজনগর ব্লকের মহিলারাও উপকৃত হবেন, এটাই বলা যায়। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। আগামী 25শে আগস্ট এক পেড় মা কে নাম কর্মসূচিতে অংশ নিতে অরুন্ধতিনগরস্থিত ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের অফিস প্রাঙ্গণে আসবেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, জানিয়েছেন কর্পোরেশনের চেয়ারম্যান জহর সাহা।
সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়ে তিনি জানান, এই কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন বিধায়িকা মীনা রানী সরকার, স্থানীয় কর্পোরেটর থেকে শুরু করে কৃষি এবং ভূমি উদ্যান দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। জহর সাহা জানান, এদিন রাজ্যপালের সাথে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি দপ্তরের বিভিন্ন কাজকর্ম ও আগামী দিনের বিভিন্ন পরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হবে। আগামী 25শে আগস্ট বিকালবেলা 4টা নাগাদ আমাদের এই কর্পোরেশনের এখানে রাজ্যের মাননীয় মহামান্য রাজ্যপালের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি রূপায়ণের একটা প্রস্তুতি এবং কর্মসূচি হাতে নিয়েছে। উন্নয়নমূলক আরও কী ধরনের কাজ আমরা করতে পারি সেদিকেও আমরা মাননীয় রাজ্যপালের উপদেশ এবং ওনার নির্দেশের অপেক্ষা আমরা আছি, সেটা আমরা করব। এটা 1987 সালে প্রথম এই কর্পোরেশন স্থাপিত হওয়ার পর এটার উপরে সেইভাবে হয়তো গুরুত্ব দেওয়া হয়নি কিংবা লক্ষ্য রাখা হয়নি। পাহাড়ের কোলে ভোরের নতুন আলো, জম্পুই পাহাড়ের আকাশে সূর্যোদয়ের মুহূর্তে সোনালী আভায় সেজে উঠেছে পাহাড়ের শাড়ি। নিচে মেঘের চাদর আর তার উপরে রং বদলানো আকাশ। প্রকৃতির অপূর্ব এই দৃশ্য মুগ্ধ করছে পর্যটক ও প্রকৃতি প্রেমীদের। ত্রিপুরার অন্যতম নৈসর্গিক পর্যটন কেন্দ্র জম্পুই পাহাড়ে ভোরের এই মনোরম দৃশ্যের মুহূর্তটি লেন্সবন্দি করেছেন আগরতলার প্রণবানন্দ বিদ্যামন্দিরের একাদশ শ্রেণীর ছাত্রী চিত্রাক্ষী চক্রবর্তী। আপনাদের কাছেও যদি এমন কোনো ছবি বা ভিডিও থাকে তবে পাঠাতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9436168609-এ। সেরা ছবি বা ভিডিওটি সান্ধ্যকালীন আমাদের বাংলা এবং ককবরক সংবাদে বুলেটিনে সম্প্রচার করা হবে। চলে যাচ্ছে আবহাওয়ার খবরে। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের 8 জেলার বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর ঊনকোটি এবং ধলাই জেলার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 60%। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। মহাকাশ গবেষণায় ভারতকে বিশ্ব সেরা করার আহ্বান প্রধানমন্ত্রী। বর্ধিত বিদ্যুৎ মাশুলে 100% ভর্তুকির ঘোষণা বিদ্যুৎ মন্ত্রী। প্রতিটি বিদ্যালয়ের নজরদারি বাড়ানো, সমস্যা নিয়ে তদারকির নির্দেশ মুখ্যমন্ত্রী। 27 আগস্ট শুরু হচ্ছে ত্রয়োদশ রাজ্য বিধানসভার 10ম অধিবেশন। শ্রমিকদের কাজের সুযোগ সহজ ও স্বচ্ছ করতে রাজ্যে চালু ডিজিটাল লেবার চক অ্যাপ। খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।